আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যেতেই আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 5ই আগস্ট শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু ভারত খুবই মনক্ষুণ্ণ হয় এবং তাদের হৃদয় ভেঙে যায় এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা করে, তারপরে হিন্দু নির্যাতনের অভিযোগ আনে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং এরপরে বাংলাদেশের বিরুদ্ধে একটা ইনডাইরেক্টলি এক ধরনের একটা প্রক্সি ওয়ার ঘোষণা করে, যেমন ভিসা বন্ধ করে দেওয়া, তারপরে সীমান্তে কড়াকড়ি আরোপ করা, এমনকি সীমান্তে মৌমাছির চাষ করা, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখলাম যে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একের পর এক নেতা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া, অনেকে আবার বাংলাদেশ আক্রমণ করার কথা বলা, ভারতীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিষয়ে গুজব ছড়ানো ইত্যাদি আমরা দেখেছি। কোনো ফাজলামি করবার সুযোগ কিন্তু নাই। তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। এবং দেশের অনেক দুঃসময়, যাই হোক সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আলোচনা যেটা করতে চাই যে আরেকটা দৃশ্যমান আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব। তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহ, উনি তারেক রহমানকে নিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা বলছেন আর কি, হেয় করার মতো। তো এই জিনিসগুলো কি আসলে কি মানে এটাও কি একটা প্ল্যানের অংশ নাকি? মাঠে জামাত বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র, এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তারা তাদের কাজগুলো করে নেবে? 100%। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি ভাই, শোনো। বাংলাদেশের মানুষকে তোমার কি কোনো অ্যাঙ্গেল থেকে বোকা মনে হয়? হ্যাঁ, না তোমরা যেটা বুঝাবা সেটাই বাংলাদেশের মানুষ বুঝবে এটা মনে হয়? তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করো? আমি হাসনাত আব্দুল্লাহকে কেন উদ্দেশ্য করে বললাম, কারণ হাসনাত আব্দুল্লাহ বর্তমানে লিড দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, বর্তমানে লিড কিন্তু হাসনাত আব্দুল্লাহ দিচ্ছে। প্রতিটা জায়গায় সে টিভি চ্যানেল থেকে শুরু করে প্রতিটা জায়গাতে সে সামনে আসতেছে। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত অনলাইনে ছিল না, ফেসবুকে একটা পোস্ট করে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যেই কিন্তু বিএনপির তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা বা তাকে হেয়পূর্ণ করে কথা বলে কিন্তু চরম বিপদে পড়েছে। এক এক করে কিন্তু নেতাকর্মীরা তাকে কঠিনভাবে ফাঁসিয়ে দিচ্ছে এবং কঠিন হুমকি দামকিও দিচ্ছে যে সে কেন হঠাৎ করে এত বড় দলের একজন রাজনৈতিক নেতাকে হেয়পূর্ণ করে কথা বলল। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। আসলে কি ছাত্র জনতার মূল উদ্দেশ্যটা কি? জামাত বিএনপিকে আলাদা করে দিয়ে তারা কি কোনো রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এবং দেশের অনেক দুঃসময়, যাই হোক সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আলোচনা যেটা করতে চাই যে আরেকটা দৃশ্যমান আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব। তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহ, উনি তারেক রহমানকে নিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা বলছেন আর কি, হেয় করার মতো। তো এই জিনিসগুলো কি আসলে কি মানে এটাও কি একটা প্ল্যানের অংশ নাকি? মাঠে জামাত বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র, এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তারা তাদের কাজগুলো করে নেবে? 100%। আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে হয়, আজকে জামাতটা কে, আজকে বিএনপিটা কে? স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে কিন্তু আমাদের দেশটাকে, দেশটাকে ধ্বংস করে নাই, প্রতিটা প্রতিষ্ঠানকেই শুধু ধ্বংস করে নাই, রাজনৈতিক দলগুলোকেও ধ্বংস করে দিয়েছে। জামাতকে ধ্বংস করেছে ক্ষমতায় এসেই জামাতের সকল নেতাকে ফাঁসি দিয়ে, অন্যায়ভাবে ফাঁসি দিয়ে। তারা কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল। এই বর্তমানে ডক্টর শফিক আছেন না, ওনারা এক এক সময় এক এক কথাবার্তা বলেন, দেয়ার নোবডি, কোনো থিঙ্ক করার ক্ষমতা নাই ওনাদের, দেয়ার নট দি থিঙ্ক ট্যাঙ্ক। তো ওনারা হচ্ছে এখন একবার এইদিকে যায়, একবার কি বলে আওয়ামী লীগকে মাফ করে দেয়, একবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ওনারা যে আসলে কি চান, ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে, একটা মানুষের তো একটা নীতি ছাড়া, একটা 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 যে কোনো জিনিসের, একটা ব্যক্তি হোক, একটা গাড়ি হোক, একটা যান হোক, তার তো একটা ডেস্টিনেশন থাকতে হবে, তার একটা অবজেক্টিভ থাকতে হবে, তার সকল কাজ হবে সেই অবজেক্টিভকে ঘিরে। কিন্তু তেমনি ভাবে একটা দলের তো একটা নীতি থাকতে হবে। জামাতের নাকি সত্য বিরোধী দল হতে চান বিএনপি? আমি ওদিকে পরে আসি। প্রথমে হচ্ছে আমি আগে বুঝতে হবে দুইটা দলের অবস্থানটা, বর্তমান অবস্থানটা, নাহলে কিন্তু আমার পরের কথাগুলো বোঝা যাবে না। জামাতের যে শক্তিটা ছিল, ভারত সবসময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সংঘবদ্ধ থাকবে, বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব। আরেকটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী যদি থাকে, বাংলাদেশ দখল করা অসম্ভব। দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে 2009 সালে ধ্বংস করে শেষ করে দিয়েছে। দেশপ্রেমটাকে এখন শুধু একটা ছবির ফ্রেমে নিয়ে গেছে, ওই দেয়ালের মাঝখানে ছবি দেশপ্রেমটা এখন। আর জামাতের দেশপ্রেম, ওই যে জামাতের নেতাদেরকে, তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ, একদম সাচ্চা দেশপ্রেমিক ছিল এবং দে ওয়ার নলেজেবল। তাদের ইন্টারন্যাশনাল কানেকশন ছিল সব জায়গায়, বিভিন্ন দেশের সাথে। আপনি টার্কি বলেন,
ইরান বলেন, অনেক বড় বড় নেতাদের সাথে তার কানেকশন ছিল। এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক। এখন যে জামাতকে দেখছেন এরা হচ্ছে উচ্ছিষ্ট, খাস বাংলায় বললাম। বিএনপির অবস্থায় আসে, বিএনপির দলের উপরের দিকে, বিএনপির নিচের লেভেলের কর্মীরা এরা বহু সাফার করেছে, 15টা বছর ভীষণ কষ্ট করেছে, যার বার প্রায় আমি লাইভই বলেছি, ধানে খেতে ঘুমিয়ে মামলা মোকদ্দমা খেয়ে বাসায় 15 বছর ধরে থাকতে পারে নাই, ভাই বোন মা বাপ মারা গেছে, কষ্ট করেছে। নেতারা আলামী ছিল, নেতারা ফুর্তিতে ছিল, নেতারা আওয়ামী লীগের সাথে রাত্রে চিয়ার্স করেছে, আবার চিয়ার্স করতে করতে ছেলে মেয়েকে রাত্রে বিয়ে দিয়ে বিআই হয়েছে। আরে আপনি ক্ষমতায় যান, আমি ক্ষমতায় যাই, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, আমরাই তো। আবার বিএনপির নেতা বিদেশে বসে দলের মাঝখানে কি হচ্ছে, দলের কোন নেতা মির্জাফর, কোন নেতা ভারতের রয়ের এজেন্ট, কোন নেতা আওয়ামী লীগের এজেন্ট, উনি বেখবর, কোনো খবরই নাই। ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই। এই জন্য একটু আগে বলে দিলাম, মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির, দেশপ্রেমিক ব্যক্তির উপদেশ তো নিবে না। ওনার পাশে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না। যেই দিন মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে বিএনপির নেতার পাশে বসা দেখবেন, সেই দিন বলেন আল্লাহ আল্লাহ মালিন, তুমি আমাদের দোয়া কবুল করছো। তাহলে বলো এই মানুষটার পরিবর্তন আসছে এবং দলটারও পরিবর্তন আসবে। কিন্তু যত চোর বাটপার যদি বসা থাকে নেতার পাশে, যে দল গঠন করতে পারে নাই, আমি গতকালকে দেখলাম, আরে বাপ রে বাপ, হাসিনার পতনের গত 15টা বছর হাসিনা পতনের ডাকনা দিয়ে কোথায় বারবার বলছি, আপনারা এক দফা হাসিনার গদি ছাড়, হাসিনার পতনের এক দফা দাবি নিয়ে আসেন। বাটপার গুলা সবসময় 15, 20, 30 দফা দাবি নিয়ে আসে, লম্বা লিস্ট করে, সন্ধ্যার সময় বিরাট বড় কাজ করলাম, দেশ উদ্ধার করলাম, সবার মাঝখানে আশা জুগিয়ে মাঠে নামিয়ে আবার কত বড় ফাজিল, 28 অক্টোবর কত বড় ফাজিল, আবার কতটুকু উইক, আবার আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেই, নয়াপল্টনে ভাষণ করবে না, তাদের অন্য কোথাও ভাষণ করবে। আরে বিপ্লব কি বলবে, যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আবার কিসের বিপ্লব, সরকার পতন ঘটাবে কোথায়? এটা তো বহু বছর ধরে বলছি আমি। এবং তারা 25, 22 দফা দিয়ে যায়। কালকে দেখলাম আবার, আরে বাপরে বাপ, রাষ্ট্র গঠনের নীতিমালা দিয়ে গেল, দীর্ঘ নীতিমালা। বাংলাদেশের 53 বছরে যেই পরিমাণ নীতিমালা আছে, একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে এমন আইনও আছে যে মুরগিকে উল্টা করে ধরলে অ্যানিমাল ক্রুয়েলটিতে তার সাজা হবে। আমি বুঝাচ্ছি জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশে এখনো কোনো আইন নাই যে নাই, কিন্তু বাংলাদেশের আইন বয়ে আছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ নাই। দ্যাট ইজ দি প্রবলেম। আমাদের দেশে নীতিমালা আছে ভুরি ভুরি, বিএনপির নেতাদের দেশে নতুন করে নীতিমালা দেওয়ার প্রয়োজন নাই। আর নীতিমালায় কিন্তু দেশের সংস্করণ হবে না। আপনি দেশের নীতিমালার এইসব বুলশিট না করে আপনি নিজের দলের নীতিমালা তৈরি করেন, নিজের দল সংস্করণ করেন। কারণ আপনার দেশের নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় সংস্করণে কোনো ভূমিকা রাখতে পারবেন না। হ্যাভিং সেড দ্যাট, এখন আসি, দুইটা দলেই দেশের এরকম ক্রান্তি লগ্নে দে শুড বি ম্যাচিউরড। বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না। কারণ এটা রয়েরই খেলা, বাংলাদেশ যেন জামাত আর বিএনপি যেন এক না হতে পারে। আর এটা এক হওয়ার জন্য কিন্তু যদিও রয়ের বেশি পরিশ্রম করতে হয় না, কারণ বিএনপি কোনোদিনই জামাতের সাথে হ্যান্ডশেক করে নাই। আর বিএনপি সবসময় জামাতকে দূরে ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে। যদিও এটা লজ্জাজনক, তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান মাটিতে পড়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। যারা মুসলিম হত্যা করতে পারে, যারা মানব হত্যা করতে পারে, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন একজন মানবকে হত্যা করে, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, একজন মানবকে হত্যা করা মানে হচ্ছে সকল মানব জাতিকে হত্যা করা। সেইখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের এত হাজার হাজার মানুষ হত্যা করলো, সেই রকম একটা দলের সাথে যেই তথাকথিত ইসলামিক দল হাত মিলাবে, তাদের ইমানের ঠিক নেই। যেখানে যার ইমানের ঠিক নাই তাকে অনুসরণ করার ঠিক নাই। মানে এটা কেন বলছেন, উনি মাফ করে দিয়েছে ওই জন্য? হ্যাঁ, মাফ করার আপনি কি? মানুষ মারলো, মায়ের বুক খালি করলো, বাবার বুক খালি করলো। এখন উনি তো বলেছে যে বিচার হোক, কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমাদের দলের প্রতি যে অন্যায় হয়েছে, সেটার জন্য মাফ করে দিয়েছে। আপনার এতগুলো প্রোগ্রামে তো আসছি, আমার প্রতি কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমার ভাই বোন যে সাফার করেছে, আমি কোনো সময় ঢালাও করে কোনো লাইভে বলেছি? আমি কিভাবে চলছি, আমি কিভাবে চলি, আমার ভাই বোনরা কিভাবে কান্নাকাটি করে, আমি কোনোদিন বলেছি? আমি কোনোদিন বলি নাই। আমি কারোর কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারোর কাছে বলেছি, এই সরকার পরিবর্তনের পরেও কারোর কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন, সেই উপকারটা করেন? আমার কাছে মানুষ আসছে, বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে, আমার আত্মীয়, আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য, আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না, আমার কাছে স্বজনপ্রীতি নাই। আমি যদি আমার মাধ্যমে আমার রেকমেন্ডেশন হয়, যদি আমি 1 পয়সা নাও খাই, কিন্তু আমার রেকমেন্ডেশনে যদি আরেকজন পয়সা খায়, তাতেও আমার বদনাম হয়ে যাবে। এন্ড আই ক্যানট ডু দ্যাট। কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমি এখানে কথা বলি, যার ফলে আমি নিজেকে কলঙ্কিত করতে পারি না। আমি তো বলি নাই তো উনাদের নিজের উপর কি অত্যাচার হয়েছে, মাফ করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ যায় নামাজ আল্লাহর কাছে দোয়া করেন, জনগণের সামনে এসে ভণ্ডামি করার দরকার নাই। তো বিএনপি এবং জামাত দুজনেরই দোষ আছে। তারা দে আর ইনাফ টু ডিস্ট্রয় দেমসেলভস, নিজেদেরকে ধ্বংস করার জন্য তারাই, তাদের ইনম্যাচুরিটি এবং অযোগ্যতা যথেষ্ট, তার মাঝখানে তারপরেও কি করতে পারবে যে ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী বা সমন্বয়ক, তারা কি আসলে বিএনপি কে কটূক্তি করতে পারে? মানে আমি আসছি নেতাদের নিয়ে ছাত্র নেতা যারা সরকারে বসেছে, একটা জিনিস মনে রাখতে হবে,
দে আর নো মোর বিপ্লবী। যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে, তার মানে কি তারা জনগণের চাকর। মাইন্ড ইট, মাইন্ড বাই ওয়ার্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আরম্ভ করে উনি বেতন নেই না নাকি, যে পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ। আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা, বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে, এভরিবডি ইজ জনগণের চাকর। তাদেরকে, এই উপদেষ্টাদেরকে জনগণকে স্যার স্যার বলে ডাকার কথা। জনগণই কিন্তু তাদের স্যার, এই উপদেষ্টারা জনগণের স্যার নয়। যতদিন আমার কথাগুলো মানুষ না বুঝতে পারবে ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিনই। এবং এই কথাগুলো আমাদের রাজনৈতিক দলের নেতাগুলোকে বুঝতে হবে। সুতরাং এই সরকারি কর্মচারী হয়ে তাদের কিন্তু কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করার। নাম্বার ওয়ান, এই আসিফ, নজরুল, ফজরুল যেই হোক, যারাই আসে, কারোর ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সমালোচনা করা, বিকজ দে আর পাবলিক সার্ভেন্ট। কিন্তু বিএনপি এবং জামাতের সর্বোচ্চ নেতা থেকে আরম্ভ করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলীর সমালোচনা করার অধিকার আছে। যাই হোক, কথা লম্বা করে উঠে গিয়ে চেষ্টা করছে জামাত বিএনপির মাঝখানে একটা অনৈক্য সৃষ্টি করতে, ভাঙার জন্য তো খুবই স্বাভাবিক ব্যাপার, করবেই, আগুন ঢালবেই এর মাঝখানে। কিন্তু আমি বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমার অনুরোধ থাকবে একটা, আমি বর্তমান সরকারকে, উপদেষ্টা সরকারকে সমালোচনা করছি, তাদেরকে ফেলে দিতে না, এটা বুঝতে হবে বুদ্ধি দিয়ে। আমি তাদেরকে সমালোচনা করছি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তাদের কি করা উচিত। আমি তাদেরকে ফেলে দিতে না, আমি চাই তারা টিকুক, আমি চাই তারা কাজ করতে পারুক। কিন্তু জামাত আর বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই উপদেষ্টা মণ্ডলীর সরকারকে কাজ করতে দেন এবং যেখানে যেখানে ভুল পাবেন তাদেরকে ধরবেন। দরকার হলে মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে বলে আসবেন, এই নাহিদ, এই আসিফ, তুমি এটা কি করছো, তুমি এটা ঠিক মতো করো। যাও জাহাঙ্গীরের কাছে, আসিফ নজরুলের কাছে গিয়ে আপনারা এই সেক্টরগুলো দেখেন, এই যে লিস্টটা দিয়ে গেলাম, বিএনপির তরফ থেকে এই লিস্টটা দিয়ে গেলাম, আপনারা এটা ঠিক করেন। আপনাদেরকে আমরা যতদিন পারেন, যত দ্রুত পারেন করেন, যেন একটা নির্বাচন আনা যায়। কিন্তু দেশটা তোকে ঠিক করতে হবে, নির্বাচনটা তো তাড়াতাড়ি দেওয়া যাবে না। বি ম্যাচিওর, ঠক ম্যাচিওর। আপনি একটা লিস্ট দিয়ে আসেন, আমরা প্রায়ই আসবো, আপনাদের সমস্ত কাজকর্ম নজরে রাখবো এবং আপনাদেরকে গাইড করবো মাঝে মাঝে। আমাদের যেটা ভালো মনে হয় সেই উপদেশটা আপনারা নেবেন। যেটা মনে হয় যে সেলফিশ হয়ে যাচ্ছে শুধু বিএনপির জন্য বা শুধু জামাতের জন্য, ঠিক আছে, নিয়েন না। আমার 10টা দিলাম উপদেশ, 10টাই শুনতে হবে এমন কোনো কথা নেই। একই সাথে জামাত এবং বিএনপিকে আমি অনুরোধ করবো, নিজেরা মারামারি কামড়াকামড়ি বন্ধ করে আল্লাহর ওয়াস্তে আপনারা নিজের দলটা গুছান। কোনো ফাজলামি করবার সুযোগ কিন্তু নাই। তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাজলামি করবার সুযোগ কিন্তু নাই। কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো, সবকিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপরে নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা? তবে আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারোর ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের, প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নয়। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4 না 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। তবে প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির 19 জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে, সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটা যেন চেষ্টা করছে। তাই আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে, এটা খুব জরুরি। আমাদের যে কমন শত্রু আছে, এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায়। তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে বলে আমি মনে করি।
হাসনাত আব্দুল্লাহ তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি ভাই, শোনো। বাংলাদেশের মানুষকে তোমার কি কোনো অ্যাঙ্গেল থেকে বোকা মনে হয়? হ্যাঁ, না তোমরা যেটা বুঝাবা সেটাই বাংলাদেশের মানুষ বুঝবে এটা মনে হয়? তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করো? আমি হাসনাত আব্দুল্লাহকে কেন উদ্দেশ্য করে বললাম, কারণ হাসনাত আব্দুল্লাহ বর্তমানে লিড দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বর্তমানে লিড কিন্তু হাসনাত আব্দুল্লাহ দিচ্ছে। প্রতিটা জায়গায় সে টিভি চ্যানেল থেকে শুরু করে প্রতিটা জায়গাতে সে সামনে আসতেছে। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত অনলাইনে ছিল না, ফেসবুকে একটা পোস্ট করে নাই। আজকে ফেসবুকে ঢুকবেন, হাসনাত আব্দুল্লাহর পোস্ট বেশি, সব কিছুতে হাসনাত আব্দুল্লাহ। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ জুলাইয়ের 18 তারিখে লাস্ট পোস্ট করছিল এবং আগস্টের 1 তারিখে আবার একটা পোস্ট করে ফেসবুকে। এতদিন কেন পোস্ট করে নাই? শোনেন, একটা কথা বলি আপনাদেরকে, আন্দোলনের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল নাহিদ আর হচ্ছে হাসিব। এদেরকে আল্লাহ এদের পুরস্কার কিন্তু দিচ্ছে। এই যে হাসনাত আব্দুল্লাহ সাজিস, এরা যে প্ল্যান করে যারা রাজনৈতিক দল গঠন করবে, ভালো কিছু আশা করতেছিল যে এটা হবে না, হবে না, লিখে রাখতে পারেন, হবে না। কারণ এদের মাঝে যে অহংকার আর যে যে জিনিসটা ঢুকে গেছে, বললাম না তো, ক্লিয়ার করে বললাম না ভাই, বুঝে নিন, এইটা এদেরকে ডুবাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা, তারা যে এই যে জেলায় জেলায় বিভাগে বিভাগে যে সম্মেলনগুলো করতেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে যে সভাগুলো করতেছে, বুঝলাম তাদের স্মরণে সভা করতে সবার খরচ হচ্ছে 5 কোটি টাকা। আচ্ছা হাসনাত আব্দুল্লাহ, তোমাকে বলি, তুমি তো চট্টগ্রামে গিয়েছিলা, তুমি চট্টগ্রামে গিয়ে আওয়ামী লীগের এক নেতার বাসায় রাত্রি যাপন করছো, তার গাড়িতে ঘুরছো, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তুমি ঘুরতে পারো। কিন্তু তোমরাই এই আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর জন্য কাজ করছিলা, তোমার একান্ত ব্যক্তিগত, তুমি ঘুরতে পারো। কিন্তু তুমি কি ভুলে গেছিলা এই চট্টগ্রামে যেদিন আবু সাইদ ভাই শহীদ হয়, দ্বিতীয় শহীদ কে ছিলেন? অসীম, ছাত্র দলের অসীম। তার বাসায় কি যাওয়ার একটু প্রয়োজন মনে করলে না? তুমি যাবা কেন তার বাসায়? কারণ সে তো ছাত্র দল করতো। ছাত্র দলের অসীমকে নিয়ে চট্টগ্রামের কাউকে কোনো কথা বলতে দেখছেন? কথা বলে নাই। কিন্তু ছাত্র দলের অসীমই ছিল সেকেন্ড শহীদ। এই কথাগুলো বলি আমরা এই জন্য খারাপ, উচিত কথা কেন বলবো? আজকে বিভাগে বিভাগে তুমি যে সমাবেশগুলো করে যে টাকা খরচ করতেছো, 5 কোটি টাকা খরচ করছো, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শেখ হাসিনাকে দেশ থেকে ভাগানোর জন্য, তাড়ানোর জন্য, শেখ হাসিনা পতনের জন্য যারা আন্দোলন করছে, আমার একটা ভাই, তার টাকা নাই, সে তার বইয়ের গয়না বিক্রি করে চিকিৎসা নিচ্ছে। একটা বোন তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে তার স্বামীর চিকিৎসার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে আহত হয়েছিলেন। তোমরা 5 কোটি টাকা খরচ করে কি তোমাদের নিজেদের আখের গুছাইতেছো ভাই? উচিত কথা বললেই তো আমরা খারাপ। ভাই তোমরা নেতৃত্ব দাও, তোমাদের নেতৃত্বের আমরা প্রশংসা করি, ওকে গুড। বন্যাদের পাশে তোমরা যেভাবে দাঁড়াইছিলা সবভাবে তোমরা পাশে দাঁড়াচ্ছ, কিন্তু তোমরা কেন এই কাজগুলো করতেছো না? এরা যখন তোমার প্রশ্ন কিন্তু তুমি হবে না? আমরা কি এই প্রশ্ন রাখতে পারি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের আবু সাইদ ভাইয়ের পর শহীদ হয়েছিলেন অসীমের বাসায় কেন গেল না হাসনাত আব্দুল্লাহ? বিকজ হাসনাত আব্দুল্লাহ এই জন্যই যায় নাই যে অসীমের বাসায় গেলে ছাত্র দলকে প্রমোট করা হয়ে যাবে, এই জন্য হাসনাত আব্দুল্লাহ অসীমের বাসায় যায় নাই। এইটাই কি তোমাদের আন্দোলনের এরিয়া ছিল? তুমি কেন ভুলে গেলা ভাই? কেন ভুলে গেলা? তুমি তো 18 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ফেসবুকে একটা পোস্ট করো নাই। এখন আমাকে বলতে পারেন তোমাদের কন্ট্রিবিউটকে তোমরা কথা বলতেছো। ভাই আমরা অনেক আগে থেকে কথা বলতে, ওরা হয়তো আন্দোলন করছে 1 মাস। এই হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, যারাই বলেন, এদেরকে তো ওই জুলাইয়ের আগে কেউ চিনতো না। কিন্তু ভাই আমরা তো কথা বলে আসতেছি রে ভাই। এই শেখ হাসিনার জন্য যারা অনলাইনে কথা বলতো, আপনারা জানেন যে ইলিয়াস ভাইকে কতটা হুমকি মনে করতো শেখ হাসিনা, পিনাকি দাদাকে কতটা হুমকি মনে করতো শেখ হাসিনা, কনক সরোয়ার ভাইকে কত হুমকি মনে করতো শেখ হাসিনা। কেন মনে করতো? বিকজ এরা অনলাইনে কথা বলতো। অনলাইনে শেখ হাসিনা যে বাংলাদেশে যে অনিয়মগুলো করছে, যে দুর্নীতি করছে, এগুলো তুলে ধরছে। তাদের মাঝখান থেকে আমি ক্ষুদ্র একটা পার্সন, আমি চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন এই সরকারের অনিয়ম তুলে ধরার জন্য, বিভিন্ন সময় চেষ্টা করছি, সাহস নিয়ে কথা বলছি। তো আমার তো কথা বলতে হবে, কারণ আমি তো সরাসরি যুদ্ধে যুদ্ধে তো আমরা অংশগ্রহণ করছিলাম, কথা তো বলতে হবে ভাই। তুমি আজকে 5 কোটি টাকা খরচ করতেছো, কিন্তু আমার একটা বোন তার সন্তানকে বিক্রি করতেছে তার স্বামীর চিকিৎসার জন্য। তার স্বামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহত হয়েছিলেন। একটা বোন তার গয়না বিক্রি করে দিচ্ছে তার স্বামীর চিকিৎসার জন্য। এখন তোমরা তোমাদের আখের গুছানো নিয়ে ব্যস্ত। এবার একটা কথা বলি, নেচার রিভেঞ্জ বলে একটা শব্দ আছে। হাসনাত, সার্জিস, তুমি যেভাবেই নাও না কেন, নাহিদ, হাসিব, এরা প্রকৃত একদম দেশের জন্য যুদ্ধ করছিল। নাহিদ, হাসিব, এই জন্য এদের দুইজনকে কিন্তু আল্লাহ সম্মানিত স্থানটা দিচ্ছে। আপনারা চুলপাকনামি করে ভালো কিছু পাওয়ার চেষ্টা ভাবনা করতেছিলেন, চিন্তা ভাবনা করতেছিলেন, আমি জানি না আপনাদের কপালে কি আছে। শুধু এটুকুই বললাম, বাংলাদেশের মানুষ যেভাবে আপনাদের নিয়ে প্রতিক্রিয়া দেখানো শুরু করছে, আমার মনে হয় না আপনারা বেশি দূর যাইতে পারবেন। আপনারা নিজেদের পজিশনটা নষ্ট করছেন। হিরো হওয়ার সুযোগ ছিল, কিন্তু আপনারা জিরো হওয়ার পথে হাঁটতেছেন। আপনারা বিতর্কিত হচ্ছেন, যত সামনে যাবেন ততই বিতর্কিত হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যতগুলো পদক্ষেপ নেবেন, প্রতিটা পদক্ষেপই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিতর্কিত হবে। বিকজ বাংলাদেশের মানুষকে আপনারা মনে করতেছেন বোকা, বাংলাদেশের মানুষ বোকা না। বাংলাদেশের মানুষকে যদি বোকা মনে করে থাকেন আপনি ভুল, কারণ বাংলাদেশের মানুষ বোকা না। আপনারা যদি মনে করেন আপনারা একাই দেশ স্বাধীন করছেন, ভুল। আপনারা যদি একাই দেশ স্বাধীন করেন, আমার যে মা, সে যে খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখে খাওয়াই দিছে, সে কি করছে? একটা পেয়ারা বিক্রেতা তার সম্পূর্ণ পেয়ারা দোকান ফ্রি করে দিছে, সে কি করছে? একজন বিক্রি করে, শশা বিক্রি করে, সে তার শশা সম্পূর্ণ মানুষকে দিয়ে দিচ্ছে। একজন মানুষ পানি বিক্রি করে, সে পানি সব ফ্রি দিয়ে দিচ্ছে। ভাই এই স্বাধীনতার জন্য সবাই অংশগ্রহণ করছে, সবাই যুদ্ধ করছিল। নিজেরা ক্রেডিট নিও না, আর নিজেরা ক্রেডিট নিয়ে যা করতেছো এইগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছে না। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলেছে সেটা কি আদৌ ভালো বলেছে নাকি মন্দ বলেছে। তারেক রহমানকে নিজে হেয়পূর্ণ করেছে, এটাকে সে কাজটা ঠিক করেছে
নাকি ঠিক করেনি? আপনার মতামত কি সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাই দেখা এবং শোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, সকল গরম খবরগুলো পেতে আমাদের নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আপা আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা, আপনি যেতেই আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 5ই আগস্ট শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু ভারত খুবই মনক্ষুণ্ণ হয় এবং তাদের হৃদয় ভেঙে যায় এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা করে তারপরে হিন্দু নির্যাতনের অভিযোগ আনে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং এরপরে বাংলাদেশের বিরুদ্ধে একটা ইনডাইরেক্টলি এক ধরনের একটা প্রক্সি ওয়ার ঘোষণা করে, যেমন ভিসা বন্ধ করে দেওয়া, তারপরে সীমান্তে কড়াকড়ি আরোপ করা, এমনকি সীমান্তে মৌমাছির চাষ করা ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখলাম যে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একের পর এক নেতা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া, অনেকে আবার বাংলাদেশ আক্রমণ করার কথা বলা, ভারতীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিষয়ে গুজব ছড়ানো ইত্যাদি আমরা দেখেছি। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র গরম একটা খবরে ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গিয়েছেন, শেখ হাসিনা কিন্তু বলেছে আমি দেশের কাছাকাছি রয়েছি, যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে প্রবেশ করব। প্রিয় দর্শক, একটা কল রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনার। কল রেকর্ডটা কি আসলেও সত্য? প্রিয় দর্শক, আসলে কি সত্য? বিস্তারিত জানতে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সেই কল রেকর্ডটি সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করব, সম্পূর্ণ কল রেকর্ডটি আপনাদের সাথে শেয়ার করব। সেই সম্পূর্ণ কল রেকর্ডটি আপনারা শুনবেন, আর আসলে সত্য কিনা সেটা পরেই আপনারা জানতে পারবেন। এবং কি আরও একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো শেখ হাসিনাকে তো দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু তার বিচার করা হবে, জনসম্মুখে এরকম বলা হয়েছে। তাজুল ইসলাম কিন্তু তিনি বলেছে। আর ভারতে তাকে ফিরিয়ে দিবে কিনা এই বিষয়টি নিয়ে ভারতের একজন মন্ত্রী নাকি জয়শঙ্কর, উনি কিন্তু মুখ খুলেছে বিষয়টি নিয়ে। সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং ইতিমধ্যেই ভারত কেন দেশের সাথে একটু নরম ব্যবহার করা শুরু করেছে, তাদের মতলবটা কি, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই 3টি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। চলুন এক করে ভিডিওগুলো আমরা সবগুলো দেখে আসি। আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে। আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কারমাঙ্গিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। আর আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, পরে গেলে হবে। জি আপা। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো। আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজন অর্গানাইজ করে সোজা ওখানে যাই। আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো না, তোমার যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা, ওই সব তাদের ক্যাম্পেইনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা। ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলো বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, দেশে যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা। আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়। তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা। আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা, মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা।
হেলিকপ্টার দিয়ে জি একটা নিউজ আসছে জায়জা দিনে আপু পরশু দিন আপা ওই জায়জা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে যে কোন দেশের হেলিকপ্টার সেটা না এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। পাঠাইও তো, দেখবো না কি কাজগুলি কথা বলে এরা। জি আপা এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। খুব কাছে আছে আপা আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আপনারা কই যাবো আপা? আপনি আসেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা। আপনি যেতেই আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে করতে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন। আপনি যখন নিয়ে দিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাইচল ক্যানিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও, ওইখানে কাজ করা আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, সাথে কিছু করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে জি আপা আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার। এটা কোন ধরনের কথা? একটা ফলস মামলা, মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা যারা বাইরে বিদেশে চাকরি করে জি আপা সবার নামে মামলা। জি আপা সবার নামে মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি যারা হিউম্যান রাইটস কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকালোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, জি আপা মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে। জি আপা আপা আপনি আপা যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া আপা, মিডিয়া কতটুকু অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উত্তর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। না করলো তাদের কিছু আসে যায় না। এসব মানুষ যদি গাধা হয়, আমার কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500 নিয়ে নিই তাহলে এটা হাস্যকর ব্যাপার আপা। এটা কি একটা হাস্যকর? 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নেই। জি আপা আর টিউলিপটা জয়েছে, টিউলিপটা বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না, কিছুই না। আমাদের দাওয়াত দিছে গেছি, ও পুতিন ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করা দিচ্ছে। জি আপা আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সেটা না সেটা উঠাক। জি আপা জি জি আপা খোঁজ মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো কোকোর টার্গেটটা পাওয়া যাবে। আমরা কোকোরটাকে গোটা সিঙ্গাপুর থেকে জি আপা আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না, দেখেন আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা, আপনার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা। নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা, যে খুব লাভাচ্ছে যে যারা মানি লন্ডারিং করছে, জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এই এত বছরে, জি আপা, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা, সে চাকরি দিয়েছিল এমডি পদে। জি আপা, এমডি পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা 26,000 কোটি টাকা, জি যা দিয়ে সেই যে বিদেশে সোশ্যাল বিজনেস অমক যত বিজনেস সব কত টাকা পায় থেকে। আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ হারে বুঝতেছে আপা। না মানুষের বুঝাই দিতে হবে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা তবে এবার যে অলিম্পিকে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে। মহাজন বৈশা এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোক সুদ করে একটা। আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা চাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আবার স্বপ্ন দেখে আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই খাওয়া নাই নেওয়া নেই, দিন রাত। জি আপা আপনি যে পরিশ্রম করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই আপা। কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধু স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধু স্ট্যাচু অপমানে করছে আপা, কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলে আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? এইসব করে বুঝবে। এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিরিজের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিরিজের গুলো গেছে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা। সব যা পাঠাতে থাকো, জি থাকো, যেহেতু কি
জি আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। 5ই আগস্ট শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু ভারত খুবই মনক্ষুণ্ণ হয় এবং তাদের হৃদয় ভেঙে যায় এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা করে তারপরে হিন্দু নির্যাতনের অভিযোগ আনে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং এরপরে বাংলাদেশের বিরুদ্ধে একটা একটা ইনডাইরেক্টলি এক ধরনের একটা প্রক্সি ওয়ার ঘোষণা করে, যেমন ভিসা বন্ধ করে দেওয়া, তারপরে সীমান্তে কড়াকড়ি আরোপ করা, এমনকি সীমান্তে মৌমাছির চাষ করা ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখলাম যে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একের পর এক নেতা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া, অনেকে আবার বাংলাদেশ আক্রমণ করার কথা বলা, ভারতীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিষয়ে গুজব ছড়ানো ইত্যাদি আমরা দেখেছি। এবং শেখ হাসিনা ভারতে বসে মোবাইল ফোনে তার দলের নেতাকর্মীদেরকে উস্কানি দিতেন। যদিও পরবর্তীতে বর্তমান বাংলাদেশ সরকারের প্রতিবাদের কারণে এখন ভারত শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে, এখন আর এগুলো শোনা যায় না। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনেকবার বলেছেন যে বাংলাদেশের এই হঠাৎ করে সরকার পরিবর্তন আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল, একদম ছিল আনএক্সপেক্টেড, এটা আমরা কল্পনা করিনি। আসলে ভারত কিন্তু বড় ধাক্কা খেয়েছে এবং ভারতের যে পররাষ্ট্রনীতি এটা যে একদম একটা নিম্নমানের পররাষ্ট্রনীতি, এটা আবারও প্রমাণিত হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে পৃথিবীর সবাই বুঝতে পারলেও এটা ভারত বুঝতে পারছে না, এটা তো সমস্যার কথা। তো যাই হোক, এত কিছুর পরেও কিন্তু গতকালকে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি দেখা করেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে, বাংলাদেশের ইউনুস সরকারের অর্থ উপদেষ্টা, এবং সেখানে তার সুর অনেকটা নরম বলেই মনে হলো। আমি একটু যদি পড়ে শুনি আপনাদেরকে। প্রণয় কুমার ভার্মা বলেছেন যে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। আজ বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন যে বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করার আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে এবং কাজ শুরু করবে এবং ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। এবং বাংলাদেশিদেরকে যে ভিসা দেওয়া হচ্ছে না এটা নিয়ে এবং সীমান্ত হত্যা নিয়ে প্রণয় কুমার ভার্মা কোনো প্রশ্নের উত্তর দেননি। এখন ভাবে সবাই মনে হচ্ছে যে একটু নরমের দিকে, এবং আমি আগেও বলেছি যে এই নরম কিন্তু হতে বাধ্য। দেখুন, বাংলাদেশ থেকে কোনো পর্যটক ভারতে যায় না, এতে কার ক্ষতি? ভারতের ক্ষতি। বাংলাদেশের কোনো লোক চিকিৎসার জন্য ভারত যায়, এতে কার ক্ষতি? ভারতের ক্ষতি। আমাদের দেশের একটা মানুষ যদি চিকিৎসার জন্য ভারতে না যায়, সেখানেই বাংলাদেশে কোনো চিকিৎসা নেবে, কিন্তু টাকাটা তো ভারত পেল না। আমাদের দেশের মানুষ যদি ট্যুরিজমে ভারত না যায়, তারা হয়তো কক্সবাজার বা সেন্ট মার্টিন বাংলাদেশের ভিতরে কোথাও যাবে, ভারত তো পেল না। তো এখন ওই হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা প্রতিক্রিয়া দেখালো আর কি, কিন্তু ভারত নিজেও বোঝে যে দীর্ঘমেয়াদে এটা ধরে রাখলে ক্ষতি। এবং বাংলাদেশি পর্যটকদের উপর ভিত্তি করে কলকাতায় যেসব ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে ওগুলো কিন্তু একদম হুমকির মুখে, ওগুলোতে কোনো বেচা কিনা নেই, তারা পথে বসে যাচ্ছে, এটা তো বাস্তবতা। প্লাস বাংলাদেশ ভারত থেকে যেই পণ্য কিনে, ভারত তার অর্ধেকের 10 ভাগের 1 ভাগ কিনে না, এটা তো বাস্তবতা। এখন এই সমস্ত বাস্তবতায় ভারত এগুলো দীর্ঘদিন ধরে রাখতে পারবে না এবং এইসব কারণেই ভারতের সুর নরম হচ্ছে বলে আমি মনে করি। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকা। দেখুন, এই যে এই একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, এখন দেখতেছি বিএনপি বলতেছে আমাদের অবদান ছিল, আমাদের অনেকে মারা গেছে, শত কথা। জামাত বলতেছে আমাদের অনেকে মারা গেছে, ছাত্ররা বলতেছে যে হ্যাঁ আমাদের অংশগ্রহণে এটা হয়েছে, আমাদের নেতৃত্বে। কার কতটুকু অবদান ছিল আমি সে তর্কে যাবো না। আমি মনে করি যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল এবং সাধারণ মানুষের অংশগ্রহণ না হলে কোনো আন্দোলনই সফল হয় না, যেটা আমরা অতীতে বহুবার দেখেছি। এবং একটা সফল আন্দোলনের কৃতিত্ব সবাই দাবি করবে, এটাই স্বাভাবিক। কারণ যে কথা আছে না, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিউর হ্যাজ নান। কিন্তু এই আন্দোলনে আমেরিকার কিন্তু একটা নৈতিক সমর্থন ছিল। আমেরিকা মনে প্রাণে সবসময় চেয়েছে যে হাসিনার পতন হোক, যে কোনো ভাবেই হোক, এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসুক। তো সেই হিসাবে কিন্তু আমেরিকা এখন খুবই খুশি। এবং এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তিনি 10 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর তিনি ভারত এবং বাংলাদেশ সফর করবেন এবং তার এই সফরটা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকা এতদিন ধরে এই ভারতীয় উপমহাদেশের অঞ্চলে যেভাবে তার স্ট্র্যাটেজি সাজাতে চাইতো, এটার পিছনে বড় অন্তরায় ছিল হাসিনা। কারণ হাসিনা 2 নৌকায় পা দিয়েছিল, চীনের সঙ্গে, ভারতের সঙ্গেও। এখন যেহেতু হাসিনা নাই এবং ইউনুস ক্ষমতায় আছে, এই কারণে এখন আমেরিকা মনে করতেছে যে এখন আমি যেই প্ল্যান করব সেই প্ল্যান ভারত মানতে বাধ্য। কারণ এতদিন এই হাসিনার বড়াই করে, হাসিনার দোহাই দিয়ে ভারত আমেরিকাকে লেজে খেলাতো। এখন আমেরিকার কথা হচ্ছে যে এই অঞ্চলে আমি যে স্ট্র্যাটেজি করব সেই স্ট্র্যাটেজি সবাই মানতে বাধ্য। এটা ভারতও মানতে বাধ্য, বাংলাদেশ তো মানবেই, কারণ বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। ঠিক এই কারণে অনেক আশা নিয়ে আসলে এই ডোনাল্ড লু ভারত সফর করতেছেন। এবং আমি মনে করি আমেরিকা অলরেডি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে তোমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচার, কোনো কিছু করার চেষ্টা করো না এবং তোমরা সহযোগিতা করো। আর যদি সহযোগিতা না করো তাহলে এই অঞ্চলে কিন্তু আমাদেরকে বন্ধু হিসাবে তোমরা হারাবা। ঠিক এই সমস্ত বিভিন্ন পরিবর্তিত বিষয় চিন্তা করে কিন্তু এখন ভারত সুর নরম করতেছে। কারণ বহির্বিশ্বে কিন্তু ভারত অতটা শক্তিশালী না, তাদের অনেক দুর্বলতা আছে। এবং বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে, এবং আমি যদি একটু পড়ে শোনাই, ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। একই সঙ্গে তিনি ভারত সফর করবেন। এই সময় তিনি অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতার প্রচারে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করবেন। আমি মনে করি ডোনাল্ড এই সফরেই জিএসপি সুবিধাটা মোটামুটি নিশ্চিত করবেন। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু আমেরিকার বাজারে জিএসপি সুবিধাটা পায় না।
এই জিএসপি সুবিধাটা পেলে কিন্তু বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় 15 থেকে 20% আরো বেশি প্রফিট হতো। তো এটার ব্যাপারে আলোচনা হবে। আগে কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করতো না, এই কারণে শেখ হাসিনাকে জিএসপি দেয়নি। এখন যেহেতু ইউনূস সরকারের পছন্দের সরকার, কাজেই মনে করি এখন এই জিএসপি সুবিধাটা বাংলাদেশ পাবে এবং উপকৃত হবে। এবং এই অঞ্চলের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকার, সেটাতে একটা চুক্তিতে সই করার জন্য তারা ইউনূস সরকারকে তারা চাপ দিবেন। এবং আমি মনে করি যে ইউনূস সরকারেরও এই চুক্তিতে সই করে ফেলার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত, বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত। কারণ আমি মনে করি যে বাংলাদেশের জন্য যেটা ভালো সেটাই করা উচিত, কারো জন্য না। আমরা আমেরিকা কি বলে, ভারত কি বলে, চীন কি বলে কারো কথা শুনবো না। দেশের যেসব বিশেষজ্ঞরা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি চুক্তিতে সই করার মানে ক্ষতিকর দিক কোনগুলো, উপকার দিক কোনগুলো, এগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে আমেরিকা যে বাংলাদেশের এই সরকারের সঙ্গে অনেক বন্ধুসুলভ হবে এটা একদম বলাই বাহুল্য। এবং আমেরিকা ভারতকে অবশ্যই বলবে যে তোমরা বাংলাদেশ সরকারকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। আমি মনে করি এটা একটা কারণ। এবং তৃতীয় কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে মণিপুরের সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতায় প্রচুর লোকজনের মৃত্যু হচ্ছে এবং কারফিউ জারি করেছে, 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এবং এই যে 5 দিনের জন্য মণিপুরে ইন্টারনেট বন্ধ করে দিল, এটা সম্ভবত মানে আমাদের পলকের কাছ থেকে শিখেছে। এবং আপনারা জানেন যে ভারতের অরুণাচল প্রদেশের প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। 60 কিলোমিটার কম জায়গা না কিন্তু। সেই সঙ্গে এই অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PAL। বর্তমানে ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তিনি আমেরিকা সফরে আছেন এবং তিনি এই চীনের সঙ্গে মোকাবেলায় মোদীকে ব্যর্থ হিসাবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী চীনকে মোকাবেলায় ব্যর্থ হয়েছেন। তো একদিকে মণিপুর, আরেকদিকে এই চীন। তো এই সব ঝামেলার কারণে আমি মনে করি যে ভারত সরকার একটু নমনীয় হওয়ার চিন্তা ভাবনা করতেছে। যদিও 4-5 দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে, তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি এটাকে বিশ্লেষণ করে সেনাবাহিনীকে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। তখন আমরা চিন্তা করতেছিলাম যে ভারত মনে হয় একটা কঠিন পদক্ষেপ নিবে, কিন্তু আসলে মোটেও তা না। এটা ছিল শুধু লিপ সার্ভিস। এটা শুধু আসলে ওদের ওই দেশের উগ্রবাদী হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য একটা লিপ সার্ভিস দিয়েছে। মূলত ভারত আসলে যুদ্ধের পরিস্থিতিতে নাই। কারণ যদি ভারত যুদ্ধে জড়ায়, এদিকে চীন বসে থাকবে না। চীন কিন্তু অরুণাচল নিয়ে একটা টান দিবে, আবার পাকিস্তান বসে থাকবে না, পাকিস্তান ওদিকে আবার কাশ্মীর নিয়ে টান দিবে। তারপরে বাংলাদেশের 2 লক্ষ সেনাবাহিনী, তারপরে আরো 5 কোটি থেকে 10 কোটি সামর্থ্যবান যুবক কিশোর সবাই তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর যদি আমরা অস্ত্র কোথাকে ম্যানেজ করতে পারি যে চীন বা আমেরিকা, তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে যুদ্ধটাও কিন্তু এত সহজ হবে না। তো এই সব মিলিয়ে আসলে ভারত এই মধ্যে কোনোদিনই যুদ্ধে তো যাবেই না, বরঞ্চ বাংলাদেশের সঙ্গে যদি সহযোগিতা বন্ধ করে তাহলে কিন্তু ভারত আরো বহুবিধ সমস্যায় পড়বে। এখন ভারতের একটা নতুন প্ল্যান আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিতর দিয়ে ওদের বিদ্যুৎ লাইন নিবে। এই বিদ্যুৎ লাইন বাংলাদেশ ব্যবহার করতে পারবে না। এই বিদ্যুৎ লাইনটা আসলে ভারতের পশ্চিমাঞ্চল রাজ্য থেকে পূর্বাঞ্চলে বা পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে সহজেই বিদ্যুৎকে আনা নেওয়া করা যাবে। কারণ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করলে ওদেরকে অনেক ঘুরিয়ে আনতে হবে এবং সাথে অনেক সিস্টেম লস হবে, অনেক পয়সা খরচ হবে। তো এইভাবে আছে। আবার বাংলাদেশের ভিতর দিয়ে যে ট্রেন লাইন, এটা তো চিন্তা ভাবনা এখন চলতেছে। সুতরাং ভারত বুঝতে পেরেছে যে আসলে ওই হাসিনার ওই কামব্যাক করা দিন শেষ। হাসিনা আসলে ডেড ওমেন। সুতরাং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সুর আরো নরম হয়েছে এবং ভবিষ্যতে সুর আরো নরম হবে। আমরা শুধু একটা কথা বলবো যে এই বর্তমান ইউনূস সরকার, তাকে জন্য আমরা সমর্থন দিয়ে যাই। কারণ ডক্টর ইউনূস তিনি কিন্তু ইস্পাত কঠিন মানুষ। ইউনূস সাহেবের দেশটা ছোট হতে পারে, বাংলাদেশ ছোট, ভারত অনেক বড়, কিন্তু নেতা হিসাবে কিন্তু ইউনূস সাহেব নরেন্দ্র মোদী চাইতে অনেক উপরে। তার কানেকশন, তার শিক্ষা দীক্ষা, তার প্রভাব, তার যোগ্যতা সবকিছু মিলিয়ে। সুতরাং দেশ ছোট হতে পারে কিন্তু নেতা ছোট না। এবং এই নেতা আমাদের এই দেশকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবেন। আজকে আমরা যারা আছি, রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্র জনতা, শ্রমিক, সাধারণ জনগণ, সবাই আমরা এই ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাব। কারণ আমাদের সমর্থন ছাড়া কিন্তু টিকতে পারবেন না। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয় এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বেশ কয়েকদিন আগে ভারতীয় এক গণমাধ্যমকে ডক্টর ইউনূস জানিয়েছেন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এ প্রেক্ষিতে দাবি উঠেছে সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা হবে। জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় ভারতের অবস্থান জানতে চায় এক সাংবাদিক। জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা কূটনৈতিক চ্যানেলে কাজ করি, কোন মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয়। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এর তথ্য জানা গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে ছাত্র জনতা হত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া সরকার এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন। চিফ প্রসিকিউটর গণমাধ্যম কর্মীদের বলেন, সম্ভাব্য প্রধান অপরাধী দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া আমরা শুরু করব। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয়েছে 2013 সালে। শেখ হাসিনা সরকারের সময় এই চুক্তিটি হয়েছিল। তিনি যেহেতু
বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি হবেন বলে মনে করি। অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার চেষ্টা করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের শাসনামলের অবসান ঘটে। এরপরই আত্মগোপনে চলে যান হাসিনার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা ও নেতাকর্মীরা। তবে এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও সাবেক আইজিপি। রিমান্ডেও তারা শেখ হাসিনা সরকারের নানা অপরাধ কর্মকাণ্ডের ভয়াবহ তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। এবার আসুন শেখ হাসিনার যেই কল রেকর্ডটা আপনারা শুনেছেন, গতকাল আমি একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম, যে নিউজটা থেকে আমি জানতে পেরেছি যে শেখ হাসিনা দিল্লির কোনো একটা নির্জন স্থানে বা নির্জন বাড়িতে তাকে রাখা হয়েছে, যেখানে শেখ হাসিনার কোনো রকমের সুযোগ সুবিধা নেই। কারোর সাথে কথা বলা, কারোর সাথে দেখা করা বা কারোর সাথে ফোনে কথা বলা, কোনো রকমের সুযোগ তাকে সেখানে দেওয়া হয়নি। তাকে গোপন একটা জায়গায় দিল্লিতে রাখা হয়েছে এবং তার পাশেই একটা শপ রয়েছে যেখানে যাওয়াও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, সেখানেও যেতে দেয় না। তাহলে কথা হলো, এই যে কল রেকর্ডটা ফাঁস হলো, এটা কোত্থেকে আসলো? প্রিয় দর্শক, ভিতরে কি কোনো গরমিল কিছু একটা হচ্ছে? এই কল রেকর্ডগুলো কি ভুয়া, নাকি এই কল রেকর্ডগুলো ফাঁস করে কিছু একটা ঘটানোর চেষ্টা করা হচ্ছে? রহস্য তো অবশ্যই আছে, তাই না? রহস্য অবশ্যই আছে। আচ্ছা, আপনাদের মতামতকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন তো, আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।